হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকে ঘটনা যাওয়ার আগে সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে থেকে নতুন বছর সকলের খুব ভালো কাটুক। এবং বলতে চাই, আজকে যারা প্রথম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। কেমন লাগছে গল্প কথার এপিসোডগুলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের তিনটি ঘটনা আছে, তিনটি ঘটনায় বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজকের যে প্রথম ঘটনাটি আছে, ঘটনাটি যিনি লিখেছে তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে চন্দ্রা প্রভা সিংহ। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক ঘটনাটি সেভাবেই পড়ছি। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি 2015 সালের। আমার অফিসে ঘটে যায়, বা এমন বলতে পারি যে আমি ওই অনুভূতিটা অনুভব করি অফিস থাকাকালীন। আমার অফিস উল্টোডাঙ্গা বা বিধাননগর রোডে ছিল। আমাদের ডে অফ তো হতো রাত 8টায়। সেদিনটা ছিল শনিবার, তার উপর বৃষ্টির মাস। থেকে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তার উপর শনিবার হওয়ায় কারুর কাজের চাপটাও কম ছিল। আমরা সবাই ওই গল্প করছিলাম। একটা ছেলেকে চপ আনতে পাঠানো হয়েছিল, ওর জন্য অপেক্ষা করছি। এমন সময় ঝেঁপে বৃষ্টি নামলো, আর বৃষ্টির এতটাই ছিল যে বাইরে বেরোনোর কোনো কথাই ছিল না। আমাদের ম্যানেজার ম্যাম বললেন কেউ একটা ভূতের গল্প বলতে বেশ জমে যাবে। সবাই ওনার হ্যাঁতে হ্যাঁ বলল। আমিও তখন বললাম যে আমি একটা সত্যি ঘটনা বলতে পারি, যেটা আমার নিজের সাথে ঘটেছে। শুনে সবাই বলল তাহলে শুরু করা যাক। আর ঠিক এমন সময় আমাদের ওই কলিগ যে চপ আনতে গেছিল সেও চলে আসে। এইবার আমরা সবাই গুছিয়ে বসলাম, আর আমি শুরু করলাম আমার সাথে 2013 সালে ঘটে যাওয়া ট্রেনের ঘটনা। আমাদের নিমন্ত্রণ বাড়ি যাওয়া শুরু থেকে আমাদের সাথে যা যা হয় এবং ফেরার পথে আমরা কি পরিস্থিতির সম্মুখীন হই সেটাই বলবো। এবং এটাও বলি যে এই ঘটনাটা যখন ঘটে তখন যেই মৌলবীকে বলি জুলাই মাসের পর, তখন উনি কালো কাঠ দিয়ে মাপেন আমাকে। এই ব্যাপারে একটা কথা বলি, মুসলিম কিছু মৌলবী আছেন যারাই সুতো মাপাটা করে, যার উপর খারাপ বা ভূত পেতের দৃষ্টি পড়ে। ওই সুতো মাপা প্রসেসটা হচ্ছে যে উনি একটা কালো কাঠ দিয়ে আমাকে মাপলেন এবং ওই পয়েন্ট অবধি আঙ্গুল দিয়ে চেপে রাখলেন। ওই জায়গাতে 4 থেকে 5 জন বসেছিলেন, যারা ওনার আঙ্গুলের দিকে নজর রেখেছিলেন যাতে উনি সুতোটা ছোট বা বড় করতে না পারে। উনি ওই সুতোটাকে নিয়ে মন্ত্র পড়লেন আর আবার আমাকে মাপলেন যাতে সুতোটা 2 আঙ্গুল মতো ছোট হয়ে যায়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি নিজে দেখেছি উনি সুতোটা ছোট করেননি হাত দিয়ে। তার উপর উনি জানালেন যে আমার ওপরে খারাপ দৃষ্টি রয়েছে দুজনের। একটা মেল ফিগার যাকে রাতে আমার পাশে শুয়ে থাকতো, দেখি যার চুলটা কার্লি ছিল, আর একজন ফিমেল ফিগার যাকে আমি দেখি যার কোনো বডি পার্ট দেখতে পাই না, শুধু পরনের শাড়ি ছাড়া আর লম্বা চুল ছাড়া। আরও সবই বলি যা আপনাদের আগে বলতে চাই। এইভাবে তাদের সাথে আমি গল্প করতে থাকি। যখন গল্প শেষ হলো তখন রাত 8টা বাজে। এইবার সবার বাড়ি ফেরার পালা। বৃষ্টিটা ততক্ষণে ধরে গেছিল। আমরা সিস্টেম লগ আউট করতে যে যার সিটে গিয়ে বসলাম। এখানে বলি, আমার যে সিট ছিল তার পিছন দিকে দুটো বড় বড় রেক ছিল, যাতে ফাইলের অন্য ডকুমেন্টস রাখা থাকতো। আমি কম্পিউটারে কিছু সময় বসেছি কি হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ের নিচে স্পাইনাল কর্ডে একটা চাপ। ভাবলাম অনেকক্ষণ বসে থাকা হয়েছে, এই ভেবে আর মাথা ঘামালাম না। তার একটা কারণ ছিল, ট্রেন ধরতে হবে। 8:25 কল্যাণী সীমান্তটা টার্গেট আমার, তাহলে বাড়ি 9:30টার আগেই পৌঁছে যাব। তাই দেরি না করে ছটফট লক আউট করে স্টেশনে গিয়ে দাঁড়ালাম। যখন স্টেশনে পৌঁছালাম
তখন সামনে থেকে হুশ করে কল্যাণীটা বেরিয়ে যায়। মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর ভাবলাম ভালোই হলো, আর একটু অপেক্ষা করলে একটা ফাঁকা ট্রেন পাবো, তাতে সিট পেলে বসে যেতে পারবো। এবার স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ মনে হলো বাবা বড় ভাইয়ের কিছু একটা হয়েছে মনে হয়েছে। সঙ্গে সঙ্গে ফোন করলাম, তুলল না। ভাইয়ের ফোন নেই, তাই কোনো উপায় নেই জানার। মনটা খারাপ হতে লাগলো। ভাবলাম তাড়াতাড়ি বাড়ি গেলে জানা যেত। এমন সময় দেখলাম এক দিদি, আমার অফিস কলিগ আসছে। উনি শ্যামনগরের দিকে থাকতেন। আমাকে দেখে হেসে জিজ্ঞাসা করলেন, কিরে, ট্রেনটা মিস করলি তো? আমি বললাম এই আর কি, হেসে দিলাম। বললাম আজকে বসে বসে যাব, তাই ট্রেনটা ছেড়ে দিলাম। উনিও এসে আমার পাশে দাঁড়ালেন, আমার সাথেই ট্রেন ধরবে বলে। আমার এমন মনটা ভালো লাগছিল না। ভাবলাম ওনাকে বলি। একটু দূরে দাঁড়িয়েছিলেন, ওনাকে ডেকে আমি বললাম, জানো দিদি, আমার না মনটা কেমন একটা ডাকছে। বাবা আর ভাইয়ের জন্য কেমন লাগছে জানি। উনি আমাকে বললেন, বেশি ভাবিস না, সব ঠিক আছে, তুই একটু বেশি ভাবছিস। আমিও ভাবলাম হতে পারে, বাবাকে কিছুদিন দেখিনি, তাই হয়তো এমন মনে হচ্ছে। এই ভেবে মন থেকে অন্য ভাবনা ভাবতে লাগলাম। কিন্তু একটা জিনিস আমি আবার অনুভব করতে লাগলাম। যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে আমার বডিটা খুব ভারী লাগছে। আমি নিজেকে বোঝালাম যে সবই আমার মনের ভুল, এত ভাবিস না। ততক্ষণে ট্রেন এসে গেছিল। আর বেশি কিছু ভাবনা মাথায় না এনে ট্রেনে উঠে গেলাম। কিন্তু আজ না, মনটা কেমন অন্য ধরনের লাগছিল। আমি ট্রেনে রোজ পাঁপড় কিনে খেতাম, আজও সেটা খেলাম না। 8 ঘন্টা মতো লাগলো আমার গন্তব্য স্টেশন অব্দি আসতে। স্টেশনে নেমে গেলাম। এইবার আবার হাঁটার পালা। 40 মিনিট পথ। আমি রোজই হেঁটে যেতাম আর হেঁটেই আসতাম। স্টেশন থেকে নেমে হাঁটতে শুরু করলাম। স্টেশন বাজারে যে এরিয়া, সেটাও আমাকে 8 ঘন্টা হাঁটতে হবে, কারণ আমার বাড়িটা গঙ্গার কাছাকাছি। স্টেশন থেকে অনেকটাই সময় লাগে। মেন রোড ক্রস করে গঙ্গাঘাট যাওয়ার রাস্তাতে হাঁটতে লাগলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার বডিটা সময়ের সাথে আরও বেশি ভার হতে থাকে। আমার জন্যে হাঁটাটা কঠিন হয়ে যেতে লাগলো। মনে হলো আমার কাঁধে শুধু অফিসের ব্যাগ নয়, আরও অনেক কিছু বয়ে নিয়ে যাচ্ছি। আমি হাঁটতে থাকি। যারা গঙ্গার সাইডে থাকেন বা ঘুরতে আসেন, তারা বললে বুঝবেন যে গঙ্গার পাড়ে অনেক পুরনো আমলের বাড়ি আছে, সাথে অনেক খালি জায়গা আছে, কিন্তু লোক সমাগমও আছে, তবে একটু বেশি রাতে ফাঁকা হয়ে যায়। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম, সেই রাস্তাটাও ঠিক ওরকমই কিছুটা। আমি এইবার আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। এক পা ফেলতে হঠাৎ আমার চোখ দিয়ে জল পড়তে শুরু হয়। আমি কিন্তু কাঁদছি না, তবু 2 চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে, আর আমি চেয়েও কান্না বন্ধ করতে পারছি না। আমার তখন খুব মায়ের কথা মনে হতে লাগলো। মানুষ যখন খুব কষ্টেতে থাকে, তখন সব থেকে প্রথমে মাকেই মনে পড়ে। আমিও ঠিক সেরকমই একটা কষ্টতে ছিলাম সেই মুহূর্তে। হঠাৎ দেখি উল্টো দিক থেকে আমার মা আর আমার ছোট ভাই আসছে। আমি দেখে দাঁড়িয়ে যাই। ভাবলাম, আমি মনে করতে করতে ওরা এসেও গেল। যাক, মনে জোর বেড়ে গেল। মনে হলো ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরি আর বলি যে, মা, আমার ব্যাগটা নাও আর বাড়ি চলো, আমি দাঁড়াতে পারছি না। কিন্তু কপাল, কোথায় মা, কোথায় ভাই? কাছে আসতেই বুঝলাম তারা অন্য কেউ। মনে হতে লাগলো এইবার আর হেঁটে যেতে পারবো না, খুবই কষ্ট হচ্ছে। একটা অটো বা টোটো পাচ্ছি না যে তাতে চলে যাই, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, তাই মনটা শক্ত করে হাঁটতে লাগলাম। কিন্তু এইবার মনে হলো সারা শরীর প্রচণ্ড ভারী। আমার কান্নাটা কমেছে না, হয়তো এবার নিজে থেকে হেরে যাচ্ছি, আমার সেটাই মনে হচ্ছে। কিন্তু আমাকে বাড়ি যেতেই হবে।
আমার মা আর ভাই ঠিক আছে সেটা দেখতে হবে। আমাকে না হলে আমার মনটা যে অস্থির হয়ে আছে। মনের জোরে বাড়ির দিকে পা বাড়ালাম। ঘড়িটা দেখলাম 9:15। আরও 10 মিনিট হাঁটতে হবে আমাকে। এইবার মনে জোর এনে জোর কদমে পা বাড়ালাম। ভাবলাম বাড়ি না গেলে এই কষ্টটা আমাকে আর ছাড়বে না। কিছুটা হেঁটেছি, ওই ফাঁকা বাগানগুলোর সামনে পৌঁছালাম। দুধারে ফাঁকা বাগানগুলো যেতে না যেতেই আজ লোক সমাগম প্রচুর। আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক লোক আছে যারা গাছের পাতা, গাছের ভাঙা ডালে কুড়াচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। বুঝলাম এইগুলোর মনের ভুল না। অবশ্য এই কথাটা অনেক আগেই বুঝে গেছি, কিন্তু এইবার আর ভেঙে পড়লাম না। মাও আসবে না এখন, আর আমি মন থেকে চাইছিলাম না আমার মা কাছে আসুক। এটা খারাপ কিছু ধারণা আমার হয়ে গেছিল। এবার মনকে শক্ত করলাম, ভয় পেলে হবে না। আমি আমার ইষ্ট দেবতাকেও মনে করতে পারলাম না। শুধু আমার মায়ের মুখটা ভাসতে লাগলো চোখের সামনে, আর কাঁদতে লাগলাম। আরও যত দেরি করব তত এই মায়াজালে ফেসে যাব। 5 মিনিটের রাস্তা 5 ঘন্টার মতো লাগছিল। মনে মনে ভাবছি কাউকে পেলে ভালো হতো, কিন্তু আমার কপালটাও সেদিন সত্যি খুব খারাপ ছিল। একটা লোকের দেখা পেলাম না। আমি হাঁটতে হাঁটতে বাড়ি অবধি প্রায় পৌঁছে গেছি। আর 4 থেকে 5 পা বাড়ালেই বাড়ির মেন গেট। আমি দেখলাম আমার থেকে 6 থেকে 7 ফুট দূরে একটা কুকুর শুয়েছিল স্ট্রিট লাইটের নিচে, আর আমি একটু অন্ধকার জায়গায় ক্রস করছিলাম। ওই কুকুরটা আমাকে দেখে হঠাৎ একটা বিকট আওয়াজে কাঁদতে লাগলো। সেই মুহূর্তে আমার মনে হলো বডিটা হঠাৎ পালকের মতো হালকা হয়ে গেল। আমার মনে হলো এইবার যদি কেউ না ধরে বা আমি যদি কোনো শক্ত সাপোর্ট না পাই এক্ষুনি, তাহলে আমি পড়ে যাব আর একটা কিছু বাজে বিপদ হয়ে যাবে। মনে হচ্ছে আমি অন্য জগতে পৌঁছে গেছি। এইভাবে কতক্ষণ এরকম ছিলাম জানি না। খুব কষ্টে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি বাড়ির সবাই শুয়ে আছে। তারপর আমার কাছে যেহেতু বাড়ির আলাদা চাবি ছিল, আমি দরজা খুলে নিজের রুমে যাই। আমি কাউকেই সেই রাতে আর ডাকিনি, কিন্তু আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এইভাবে রাতটা কেটে যায়। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ঘাড়ে দুটো চাক চাক দাগ। মনে হচ্ছিল আমার ঘাড়ের ওপরে কেউ যেন বসেছিল। এটা দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি মাকে সমস্ত ঘটনা খুলে বলি। মা আমাকে এক মৌলবীর কাছে নিয়ে যায়। সেই মৌলবীকে আমি সমস্ত ঘটনা বলি। তিনি বলে আমার সাথে এক খারাপ আত্মা এসেছিল, সে আমার ঘাড়ে বসেছিল। যখন আমি বাড়ির সামনে আসি সেই কুকুরকে দেখে সে চলে যায় এবং তখনই আমার শরীর হালকা হয়ে যায়। এটাই ছিল ঘটনা। আজকে প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি, যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং একটা রিকোয়েস্ট তোমাদেরকে করতে চাই, যারা সেই সবদি ঘটনা শুনছো প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। এবং বলে রাখি, যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং আর একটা কথা বলতে চাই, গল্প কথা কিন্তু কখনোই কোনো কুসংস্কারকে প্রমোট করে না, কোনো জায়গার বিষয় কুসংস্কার ছড়ায় না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব যারা ঘটনা শুনছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে মানসী ব্যানার্জি। তিনি যেভাবে লিখেছে ঘটনাটি, তিনি তার ভাষাতেই তিনি লিখেছেন। বাংলাদেশের ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে।
আমার মা বাংলাদেশে থাকাকালীন মায়েদের বাড়ির কাছে একটা খাল ছিল এবং সেটা খুব একটা ভালো ছিল না। আমার দিদার সাথেও কিছু খারাপ ঘটনা ঘটে। আজ আপনাদের ওই খালটা সম্বন্ধে কিছু ঘটনা বলবো। ঘটনাগুলো সম্পূর্ণ আমার বড় মাসির কাছে শোনা। আগেরবারের মতো এবারও আমি শুধু ঘটনা বলছি। খালটা মোট 3 জনের জমির মাঝ দিয়ে কাটা হয়েছিল, অর্থাৎ খালটা 3 জনের জমির আওতায় পড়ত। আমার দাদু তার এক দূরের সম্পর্কের জ্যাঠতো ভাই আর ওই গ্রামের আর একজন। খালটা একটা নদীতে গিয়ে মিশেছিল। আমার বড় মাসি তখন খুব ছোট, আমার মা তখনও জন্ম হয়নি। একবার মায়ের গ্রামের আশপাশে কয়েকটা গ্রামে কলেরার উপদ্রব হয়েছিল, অনেক লোক মারা যাচ্ছিল। তবে তখন অবধি মায়েদের পাড়ায় কলেরা প্রবেশ করেনি। পাশের পাড়ায় যতই ডাক্তারের কলেরা প্রবেশ করে, যতীন ডাক্তার খুব একজন ভালো ডাক্তার ছিলেন। কলেরায় 3 দিন ভুগে মারা যায় যতীন ডাক্তারের ছোট ভাই। সারা বাড়িতে শোকের ছায়া, কিন্তু শেষকৃত্য তো সম্পূর্ণ করতেই হবে। সেটা ছিল অমাবস্যার রাত। বাইরে ঘন কালো অন্ধকার, তুমুল জোরে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, দাহ করার অবস্থা তো করতে হবে, তাই যতীন ডাক্তার আর আশপাশের কিছু লোক মিলে সব আয়োজন করল। শ্মশানটা ছিল খালপাড় থেকে কিছুটা দূরে। সবাই মিলে যখন যতীন ডাক্তারের ভাইকে দাহ করার ব্যবস্থা করছিল, তখন শুরু হলো সমস্যা। হঠাৎ করে বৃষ্টির তেজ বেড়ে গেল, প্রচণ্ড জোরে হাওয়া বইতে শুরু করলো। ওই গভীর রাতেও কাক ডাকতে লাগলো, শিয়ালের ডাক শোনা যেতে লাগলো। যতবার আগুন ধরানোর চেষ্টা করা হলো, আগুন ধরল না। কোনোভাবেই মৃতদেহের সৎকার করা যাচ্ছিল না। এদিকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে দিয়েছে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে মৃতদেহে তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু প্রচুর পরিমাণ তেলও ঢালালো, কিন্তু পোড়ানো গেল না। এদিকে ঠান্ডায় সবাই কাঁপছে, সবার মনে মনে ভয়ও করছে। এরপর অনিচ্ছা সত্ত্বেও মৃতদেহটি কুড়ুল দিয়ে কেটে টুকরো টুকরো করে খালের জলে ভাসিয়ে দেওয়া হলো। এর কিছুদিন পর থেকে শুরু হলো সমস্যা। ওই খালপাড় থেকে নানা রকম আওয়াজ আসতে শুরু করলো, কখনো কান্নার, কখনো হাসির, কখনো বা গোঙানোর, কখনো জলের মধ্যে কোনো কিছু ভারী জিনিস পড়ে যাওয়ার আওয়াজ আসত, কখনো বা মনে হতো কেউ জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। বিকালের পর কেউই রাস্তা দিয়ে যাতায়াত করতো না। দিনের বেলা ওখানে দিয়ে যাওয়ার সময় অনেক অস্বাভাবিক কিছু দেখেছে। বড় বড় মাছ ভেসে উঠত, কিন্তু সামনে গেলে পাওয়া যেত না। খালের জল কখনো কখনো রক্তের মতো লাল হয়ে যেত। এরপর থেকে দিনে দুপুরে কেউ ওই পথ দিয়ে যাতায়াত করতো না। খালটার সংলগ্ন জমি চাষ হওয়ার 3 ভাগিদারের লোকজন উপস্থিত ছিল। কেউই ভুল করে ওই রাস্তা দিয়ে গেলে শুরু হয়ে যেত নানান সমস্যা, এমনকি অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছিল। আর শ্মশানে যাওয়ার জন্য লোক খাল এড়িয়ে অন্য রাস্তা ব্যবহার করত। শোনা যায় যতীন ডাক্তারের ভাই মৃত্যুর সময় অনেকগুলো দোষ পেয়েছিল, সেগুলো ভালো অবস্থা নেওয়া হয়নি, তাই নানা সমস্যা দেখা গেছিল। দীর্ঘদিন পর্যন্ত সমস্যা ছিল, কিন্তু পরবর্তীকালে এইসব ঘটনার প্রভাব সামান্য কিছু কমে যায়। কিন্তু এরপরেও অনেকে নাকি সেই খালের পাড়ে যতীন ডাক্তারের ভাইকে বসে থাকতে দেখত এবং মাছ ধরতে দেখত, হাত দিয়ে মাছ ধরত এবং চিবিয়ে চিবিয়ে খেত। এরকম দৃশ্য নাকি অনেকেই দেখেছে। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অন্যরকম ছিল এবং আশা করব আজকের বছরের বাঙালি বছরের প্রথম দিনে তোমাদের ঘটনা খুব ভালো লাগছে। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং অনেকেই আমাকে বলো যে আমার উচ্চারণে একটু প্রবলেম হয়, রিডিংয়ে প্রবলেম হয়। সত্যি কথা বলতে আমার গলার পরিস্থিতি বিগত 1 মাস ধরে প্রচণ্ড খারাপ। শরীর খারাপ হয়েছিল মাঝে, তারপর থেকে গলার পরিস্থিতি অনেকটাই খারাপ।
তো সেই কারণে আমার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো উচ্চারণ করতে খুবই অসুবিধা হয়। আমি জানি তোমরা যখন ঘটনা শোনো তোমাদের শুনতে অনেকটা অকওয়ার্ড লাগে। আমিও চেষ্টা করছি যাতে গলাটা আগের মতো ঠিকঠাক হয়ে যায়, যাতে আরও ভালোভাবে তোমাদেরকে ঘটনা বলতে পারি। এবং বলে রাখি, যারা শেষ অবধি ঘটনা শুনেছো প্লিজ কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি সবসময় তোমাদের কাছে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্টটা করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। এবং বলে রাখি, তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো, আমি জিমেল আইডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটা বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে রাফিদ রায়ান, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি তার ভাষাতেই ঘটনাটি পড়ছি। ঘটনাটা আমার সাথে ঘটে। আমি লেখালেখি করি না একদমই, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। ঘটনাটি 2021 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। একদিন গরমের ছুটিতে পরিবার সহ গ্রামে বেড়াতে আসি। আমাদের গ্রামের বাড়ির আশেপাশের কথা বলে নিই। আমাদের বাড়ি যেখানে পড়েছে তার সাথে আমার আপন 2 চাচার বাসা, আর তার পাশে আমার দূর সম্পর্কের 3 চাচার বাসা। সব বাসাই খালি পড়ে থাকে, কেউ আসে না গ্রামে। পুরো বাড়িটাই দিন রাত সব সময় নীরব থাকে। শুধু দিনে কাজের লোক আসে আমরা গ্রামে গেলে। বাড়ির সামনে পেছনে 2টো পুকুর আছে। সামনের পুকুরটার সাথে আবার আমার বাবা চাচাদের জমি আছে কিছু, আর তার পাশে একটা মরা খাল আছে। আমার ক্লাস 9 থেকেই সিগারেটের নেশা ধরে গিয়েছিল। খুব যে বেশি খেতাম তাও নয়, দিনে 3 থেকে 4টে সর্বোচ্চ। এইরকম একদিন রাতে খুব সিগারেট ধরাতে মনে হচ্ছিল, তাই বের হলাম সিগারেটের প্যাকেটটা নিয়ে। বাড়ির আশপাশে খেতাম না, কারণ বাসায় জানলে আমি হয়তো আজকে লিখতে পারতাম না ঘটনাটা। যখন বের হই তখন বাজে রাত 10টা। কারেন্ট ছিল না। একে তো ফাঁকা বাড়ি, তার মধ্যে কারেন্ট নেই। আমাদের বাড়ি থেকে খালের ধারে যাওয়ার রাস্তা আছে একটাই। মোবাইলে লাইট জ্বালিয়ে হাঁটা ধরলাম সেদিকে। খালের ধারে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টানছি। আগে বলে রাখি, সিগারেট ছাড়া অন্য নেশা আমার ছিল না কোনো কালেই। তো পরপর 2টো সিগারেট শেষ করে পকেটের থেকে বডি স্প্রে বের করে গায়ে মেখে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম। কেন জানি মনে হচ্ছিল যে রাস্তা যেন শেষ হচ্ছিল না। যেখানে বাড়ি থেকে খালের রাস্তা মাত্র 2 মিনিটের, হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আছে। তাকালাম আর দেখলাম কেউ নেই। আবার হাঁটছি, আবারই একই মনে হলো। এবারও তাকিয়ে দেখি কেউ নেই। অবশেষে যখন খালের রাস্তা পার করে বাড়ির দিকে এগোচ্ছি, এমন সময় দেখলাম যে আমার দূর সম্পর্কের এক চাচার বাড়ির ওইদিকে কেউ দাঁড়িয়ে আছে মোম হাতে নিয়ে। তখন অমাবস্যার রাত ছিল। আমার কেমন জানি মনে হচ্ছিল। রাত তখন প্রায় 11টা। গ্রামে তো সবাই তাড়াতাড়ি ঘুমায়। এত রাতে কে আসবে, তাও যে বাড়িতে কেউ থাকে না সেখানে। আমার মোম হাতে কে দাঁড়াবে? যেখানে আমাদের গ্রামের সবারই টর্চ লাইট ব্যবহার করে, সেখানে মোম হাতে। আমাদের বাসায় গাছ থাকার শুরুতে বুঝতে পারি কোনো পুরুষ না মহিলা ছিল। এমনিতে সাহসী ছিলাম, কিন্তু পরপর 2টো ঘটনার জন্য মনকে হালকা ভয় কাজ করছিল। আমি মনের সাহস নিয়ে এগোতে থাকলাম। আমি যত এগোচ্ছি মনে হচ্ছে মোম হাতে সেই ছায়ামূর্তিটি তত পিছিয়ে যাচ্ছে। আমি বুকে সাহস নিয়ে এগিয়ে চলছি, কিন্তু তত সেই ছায়ামূর্তিটি পিছিয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো মোম হাতে ছায়ামূর্তিটি আস্তে আস্তে পুকুরের দিকে নেমে যাচ্ছে, এবং সব শেষে খেয়াল করলাম সেই ছায়ামূর্তিটি পুকুরে নেমে গেল। এইটুকু অবধি সবকিছু স্বাভাবিক ছিল আমার কাছে, কিন্তু এরপরে যেটা ঘটে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি খেয়াল করলাম ঠিক
আমার পাশে একটা ছায়ামূর্তি মোম হাতে দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে আমার নাম তার মুখে নিচ্ছে। আমি যখনই পেছন ফিরে তাকাই তখন যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম একজন মহিলা, তার পা দুটো পেছন দিকে এবং তার চুলগুলো সামনের দিকে, হাতে একটা মোমবাতি ধরে আছে আর মুখে শুধু আমার নাম নিচ্ছে এবং আমাকে বলছে, কিরে কাছে আয়, কাছে আয় না, তোর সাথে কিছু কথা আছে, কাছে আয়। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং বাড়িতে দৌড়ে চলে যাই এবং পরের দিন আমার প্রচণ্ড জ্বর আসে। তারপরে এক মৌলভী সাহেবের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। সে আমাকে ঝাড়ফুঁক করে আমাকে একটা মাদুলি দেয় এবং তারপরে আমি সুস্থ হয়ে উঠি। এটাই ছিল ঘটনা। আমাদের ওই গ্রামে এরকম প্রচুর ঘটনা আছে। অনেকের সাথে অনেক কিছুই ঘটে, যার সাথে ঘটে সেই বোঝে। আজকের 3টি ঘটনাই কিন্তু অদ্ভুত ছিল এবং শেষের ঘটনা একটা কথা আছে যে যার সাথে ঘটনা ঘটে সেই কিন্তু অ্যাকচুয়ালি বোঝে যে সত্যি না মিথ্যা। কারণ আমার অনেক রিলেটিভ আছে যাদের সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটেছে। কখনো যদি পারি আমি অবশ্যই সেই ঘটনাগুলি তোমাদেরকে বলবো এবং আমি মাঝে মাঝেই আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আগের মাসে আমি শেয়ার করেছিলাম আমার মায়ের সাথে একটা ঘটনা ঘটে গেছিলো। তোমরা যারা শোনোনি অবশ্যই শুনে আসবে। তোমরা যদি আমার চ্যানেলে চলে যাও অবশ্যই ঘটনাটা পেয়ে যাবে। সেই ঘটনাটা বেশ অদ্ভুত ছিল এবং বলে রাখি, তোমাদের সাথেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। কেমন লাগলো আজকে 3টি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্টটা লাইক না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায়। তাই যারা ঘটনা শেষ অবধি শুনছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ঘটনা শোনার পরে লাইক আর কমেন্ট করতে ভুলো না। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।